এখন আমরা শুনব বিশিষ্ট কবি, বিশিষ্ট লেখিকা রোশেনারা খান মহোদয়ার কিছু মূল্যবান কথা নারীদের নিয়ে, নারী দিবস নিয়ে। নমস্কার, আমার নাম ইন্দ্রদীপ সিনহা। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করার পরিকল্পনা করেছি। আমরা সকলেই জানি যে বর্তমানে যে সামাজিক পরিস্থিতি সেটা অনেক পরিবর্তন হচ্ছে, এবং এখন যদি আমরা দেখি সমাজের দিকে তাকাই তাহলে দেখব যে নারী এবং পুরুষ উভয় কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, এবং প্রশাসনের অনেক বড় বড় ক্ষেত্রে মেয়েরা কিন্তু প্রতিষ্ঠিত এবং খুব ভালোভাবে দাপটের সঙ্গে তারা কাজ চালিয়ে যাচ্ছে। পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রপ্রধান মহিলা, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একজন মহিলা, এবং বর্তমানে কিন্তু মেয়েদের যে আর্থ সামাজিক পরিস্থিতি সেটা কিন্তু অনেক পাল্টে গেছে। মেয়েরা এখন উচ্চশিক্ষিত হচ্ছে, এবং আগে যেটা ছিল তা অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, সেই সব থেকে তারা এখন অনেকটা সরে এসছে, এবং তারা শুধু রাজনীতির জগৎ বা প্রশাসনের জগতেই যে প্রতিষ্ঠিত তা নয়, লেখালেখির জগতে, অভিনয়ের জগতে, সব ক্ষেত্রেই আমরা যদি দেখি দেব মেয়েরা কিন্তু খুব যথেষ্ট ভালোভাবে কাজ করছে, খেলাধুলোর জগতে, সব জায়গাতেই। এবং রিসেন্ট ভারতীয় মেয়েদের যে T20 হলো তাতে তারা চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। ভারতীয় মহিলা হকি টিম তারাও চ্যাম্পিয়ন হয়েছে। তো যাই হোক, কিন্তু তবু দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমরা যদি একটা পার্ট দেখছি, যদি আমরা গ্রামগঞ্জের দিকে যাই তাহলে কিন্তু দেখা যাবে সেখানে অধিকাংশ মেয়েরাই কিন্তু অবহেলিত, লাঞ্ছিত। তাদের সেখানে শিক্ষার কোনো কিছুই কিন্তু সেখানে পৌঁছয়নি, এবং সেই দিকে তাকিয়ে মনে হবে, আমরা যেটা অনুভব করি যে কোথাও যেন একটা অসামঞ্জস্য রয়ে যাচ্ছে এই যে নারী শিক্ষা, নারী আন্দোলন এই ক্ষেত্রে। তো যাই হোক, তো সেই সব বিষয় নিয়ে জানবার জন্য আমরা আজকে হাজির হয়েছি আমাদের এই মেদিনীপুর শহরের আমাদের সকলের অত্যন্ত প্রিয় রোশেনারা খান ওনার বাড়িতে। উনি একজন সুলেখিকা, পাশাপাশি সমাজকর্মী এবং নারী আন্দোলনের একজন নেত্রী। তো দিদি, তোমার কাছে আমাদের যেটা প্রশ্ন, যে এই যে আগামী 8ই মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস, সেই নারী দিবস বিষয়ে তোমার কি মতামত, বা নারীরা কি সত্যি এখন স্বাধীন হয়েছে এখনও মনে হয়? নমস্কার। দেখো, সেই অর্থে বলতে গেলে নারীরা স্বাধীন হয়েছে সেভাবে খুব বিশ্বাসের সঙ্গে কিন্তু বলা যায় না এটা। কারণ যে নারী প্রগতি, যেটা আমি কি বলবো, শহরাঞ্চলে একরকম, গ্রামাঞ্চলে একরকম। হ্যাঁ, সেভাবে মানে যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা অনেক ক্ষেত্রেই বলতে পারবো যে মেয়েরা আজকাল এইসব করছে, খেলাধুলা থেকে শুরু করে প্রশাসনিক স্তরে বা সাংস্কৃতিক যে পরিমণ্ডল রয়েছে সেখানেও মহিলাদের যে উপস্থিতি, এগুলো কিন্তু বেড়েছে আগের তুলনায়। যেখানে অনেক ক্ষেত্রেই দেখা যেত আগেকার দিনে যে বাড়ির মেয়েদের নাচ গান এইসব ক্ষেত্রে কিন্তু একটা বাধা থাকতো, বিশেষ করে শ্বশুর বাড়িতে এগুলো নাচ তো নয়ই, গানও মানে পছন্দ করতেন না। তো এখন সেই জায়গাটার কিছুটা পরিবর্তন হয়েছে। তবে খুব স্পষ্ট করে অল্প কথায় বলতে গেলে নারী প্রগতির যে চাকা সেটা কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে পাক খাচ্ছে। সেখান থেকে কিন্তু প্রত্যন্ত যে গ্রাম এলাকা তাদের কোনো যোগাযোগ নেই। প্রান্তিক এলাকার মহিলারা এখনও
নানান কারণে, দারিদ্রতা তো তার মধ্যে সবথেকে বড় কারণ। আর হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা, নিরাপত্তারও অভাব তাদের খুব বেশি। যেখানে দারিদ্রতা আছে সেখানে তো মানুষ তার জঠরের তাগিদেই সব কিছু করছে, সেখানে তাদের ওটা ভাবার সময় নেই যে তার কি বিপদ হতে পারে বা কি, সেটা তো পরের কথা, অনেক পরের কথা। তো এটাই বলবো যে এখনও অনেক পথ চলা বাকি আমাদের। আমার কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, হ্যাঁ মেয়েরা বেরিয়ে আসছে, গ্রামাঞ্চলেও যে একেবারেই কেউ কিছু করছে না তা নয়, কিন্তু গ্রামাঞ্চলেরও একটা ভাগ আছে, যে সমস্ত একেবারে যেগুলো প্রান্তিক এলাকা সেখানে কিন্তু এখনও সেভাবে শিক্ষার আলো পৌঁছায়নি, বা সেই বোধটাও জন্মায়নি যে তারা মানে সচেতনই নয় যে তাদেরও মানুষ হিসেবে বা ভারতবাসী হিসেবে বা একজন নারী হিসেবে এই সমাজে পরিবারে একটা অধিকার আছে, এটা সম্বন্ধে তারা সচেতন নয়। এই কারণে তারা নানা রকম নির্যাতনের শিকার হয়ে থাকে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে পুরুষদের দ্বারাই নির্যাতন হয়, তবে মেয়েরাও মেয়েদের নির্যাতন করে, এটাও অস্বীকার করার মানে উপায় নেই। আচ্ছা, এক্ষেত্রে তোমার কি মনে হয় যে আমাদের সমাজে যারা শিক্ষিত মহিলা, তথাকথিত উচ্চশিক্ষিত মহিলা বা আরবান এরিয়াতে যারা বড় হয়েছে বা মানুষ হয়েছে, তাদের কি কোনো ভূমিকা নেই যে সমাজে পিছিয়ে পড়া নারী যারা, তাদেরকে এগিয়ে আনা বা তাদেরকে শিক্ষার আলোতে আলোকিত করা? হ্যাঁ, এই প্রশ্নটা তুমি খুব ভালো করেছো। এটা আমি সব জায়গাতেই বলে থাকি। আমাদের যে শিক্ষার পথ সেটাকে তো আমাদের যারা পূর্বসূরি তারা সেই পথটা তৈরি করে গেছেন, সেটা ধীরে ধীরে মসৃণ হয়েছে, আমরা সেই পথ দিয়ে হেঁটে চলেছি। কিন্তু আমরা যদি পিছন ফিরে তাকাই যে এখনও মানে সেই সময় যে মেয়েদের কত অসুবিধার মধ্যে এটা করতে হয়েছে, পড়াশোনার সুযোগ তারা পেয়েছে, সেটার এখনও সেই মানে কি বলবো, তাদের সামাজিক নানা রকম প্রতিবন্ধকতা, পারিবারিক প্রতিবন্ধকতা, এই সমস্ত কিছুর সঙ্গে তাদের লড়াই করতে হয়েছে, করে তাদের মানে কি বলবো এই অধিকার আদায় করতে তারা সক্ষম হয়েছে। আমরা যদি বেগম রোকেয়ার কথা বলি, বেগম রোকেয়ার পরিবার খুবই শিক্ষিত পরিবার ছিল, তার বাবা শিক্ষিত মানুষ ছিলেন, একটা অভিজাত পরিবার বলতে যা বোঝায়, কিন্তু তারা মেয়েদের লেখাপড়া পছন্দ করতেন না তিনি, তার ছেলেরা পড়াশোনা করেছেন। বড় মেয়ে করিমুন্নেসা যখন দেখলো তার পড়াশোনার প্রতি আগ্রহ, তার বিয়ে দিয়ে দেওয়া হলো। আর বেগম রোকেয়াকে তার দাদা রাতের অন্ধকারে লুকিয়ে চিলেকোঠার ঘরে সেই লম্ফ জেলে মানে পড়াতেন, যেহেতু বাড়িতে পছন্দ ছিল না। পরবর্তীকালে অবশ্য তার বিয়ের পর তার স্বামী শওকত হোসেনের অনেকখানি তিনি প্রেরণা পেয়েছেন, সহযোগিতা পেয়েছিলেন বলেই আমরা তাকে পেয়েছি, বেগম রোকেয়াকে চিনেছি, এবং তিনি অনেকের প্রেরণা আজও। বলতে গেলে আমি তো আমার মানে কলম ধরারই সাহস জুগিয়েছেন বেগম রোকেয়া এবং আশাপূর্ণা দেবী, না হলে আমি কোনোদিনও পারতাম না। তো এই যে তারা যে কতটা মানে কষ্ট করেছেন, কতটা লড়াই করেছেন এই শিক্ষার জন্য, সেটা আমরা তো এখনকার যারা মহিলারা যারা বলছো তথাকথিত আরবান এলাকার শিক্ষিত মহিলারা, তারা কিন্তু অতটা ভাবেন না। অনেকেই ভাবছেন কি যে আমি লেখাপড়া শিখেছি, আমি পারলে আমি একটা সুযোগ পেলে অবশ্যই একটা চাকরি করব, আমার পরিবারে সচ্ছলতা আসবে, আমার ছেলে মেয়েদের জীবন অনেক মানে কি বলবো খুব জীবনের পথটা অনেক মসৃণ হবে, এটুকুই। কিন্তু আমি তো সমাজ থেকে অনেক কিছু নিচ্ছি, আমারও তো একটা সামাজিক দায়িত্ব আছে যে সমাজের জন্য কিছু করা, সমাজকে ফিরিয়ে দেওয়া কিছু। তো আমি সেই কাজটা তো আমি যে কোনোভাবে করতে পারি, তার জন্য আমার কোনো সংগঠন তৈরি করতে হবে বা বিশেষ ঢাকঢোল পেটাতে হবে তা কিন্তু নয়। আমি আমার পরিবারের যে মেয়েটি মানে আমাকে সাহায্য করে কাজে, আমরা যদি তার জীবনটা, তার পারিবারিক সুখ সুবিধাগুলোর খোঁজ রাখি, তার ছেলে মেয়েদের পড়াশোনা, তার মেয়ের পড়াশোনা, তার মেয়ের বিয়ে, এই ব্যাপারগুলোর খোঁজ খবর রাখি, বা তাকে যদি সুপরামর্শ দিয়ে থাকি যে এখন মেয়ের বিয়ে দিও না, মেয়েকে ভালো করে আগে লেখাপড়া শেখাও, বা তোমার মেয়েকে স্বনির্ভর করার চেষ্টা করো, বা যদি আপনার চোখে পড়ে যে কোথাও বাল্যবিবাহ হচ্ছে বা কিছু,
বা কোথাও নির্যাতন চলছে, মানে বধূ নির্যাতন বা বৃদ্ধ বাবা মার ওপর নির্যাতন, এগুলো কিন্তু অনায়াসে প্রতিবাদ করা যায়, একা না হলেও সংঘবদ্ধভাবে করা উচিত। এর জন্য কিছু সময় মানে যায় না, এগুলো মানে আমি বলবো এটা একটা মানবিক কর্তব্য, এটা প্রত্যেকটা মানুষের করা উচিত, প্রত্যেকটা। আর মহিলাদের কথা তো আমি বলবোই, কারণ আমাদের কষ্টগুলো আমরা সব থেকে ভালো বুঝি। অর্থাৎ মেয়েদের ব্যাপারটা যদি মেয়েরা বলে আমার মনে হয় সেটা খুব ভালো হয়, কারণ মেয়েরা উপলব্ধি করতে পারে ভালো তার কষ্টটা, মেয়েদের কষ্টটা। তো এটা অবশ্যই, কিন্তু এটা সবাই করে না, এটা তাদেরটা তারা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে, নিজের ছেলে মেয়ে, নিজের স্বামী, নিজের পরিবার, মানে কি বলবো, একটা খুব আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। খুব কম সংখ্যক মহিলারা রয়েছেন যারা সমাজ নিয়ে ভাবেন বা যারা অন্যান্য মহিলাদের নিয়ে ভাবেন, এরকম মহিলার সংখ্যা কিন্তু কম। তবে আমি যেখানেই যাই, যেখানেই বলি, আমি প্রত্যেককে উৎসাহ দিই, প্রত্যেককেই বলি যে আমি সমাজ থেকে নিচ্ছি, আমি সমাজের জন্য কি করছি, আমি বাড়িতে যেটা করছি একজন স্ত্রী হিসেবে, একজন মা হিসেবে বা একজন বধূ হিসেবে, কিন্তু মানুষ হিসেবেও তো আমার একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা এই বোধটা প্রত্যেকটা মহিলার আমার মনে হয় মানে বোধ তৈরি হওয়াটা খুব দরকার, বা যাদের এই বোধটা জাগেনি তাদের জাগিয়ে তোলাটাও দরকার, যে তারা যাতে আশেপাশের অন্তত মেয়েদের, অনেক সময় ট্রেনে বাসে এমন অনেক মেয়েদের সঙ্গে দেখা হয় যে একটু কথা বললেই বেরিয়ে আসে তাদের সুখ দুঃখগুলো, মানে এগুলো খুব অল্প কিছুর বিনিময়ে এগুলো কিন্তু মানে সমাধান করা যায়, কিন্তু তার জন্য একটা সদিচ্ছার প্রয়োজন, সেই সদিচ্ছাটার কিন্তু এখনো অনেক অভাব। আচ্ছা, বর্তমানে যে সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, এই শিশু কি বলে কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি যেগুলো রয়েছে, বা এখন মানে মেয়েদের যে বিভিন্ন রকমের যে স্কিম হচ্ছে, যাতে মানে তা মানে আগে কি হতো যে পড়াশোনা মানে টাকা অর্থের অভাবে তারা বেশি দূর পড়াশোনা করতে পারতো না, বা মা বাবা তাদের 8-9 পর্যন্ত পড়িয়ে বিয়ে দিয়ে দিত। কিন্তু এখন যেহেতু বিভিন্ন রকম এই যে প্রজেক্টগুলো আসছে, কন্যাশ্রী বলুন বা যে সমস্ত এগুলো আছে, সবুজ সাথীটা, হ্যাঁ 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 হ্যাঁ, এবং এতে কি হচ্ছে, এতে কি আপনার কি মনে হয় যে এতে কি মেয়েরা উপকৃত হচ্ছে বা? উপকৃত হচ্ছে, কিছু তো হচ্ছে, আবার অপব্যবহারও হচ্ছে, এটাও হচ্ছে। কিন্তু যেমন ধরো মিড ডে মিল ছিল না আগে, মিড ডে মিলের লোভে তো কিছু ছেলে মেয়ে স্কুলে আসছে, সেখানে ছেলেরা আসছে, মেয়েরাও আসছে, বা ওই যে সরকারি যে শিশু শিক্ষা কেন্দ্র আছে সেখানে ওই যে সকালে খাবার টাবার দেওয়া হয়, গর্ভবতী মায়েদের জন্য ওখানে খাবার দেওয়া হয়, এইগুলো যখন তারা এগুলো তো পাচ্ছে, এগুলো কিছুটা হলেও মানে কি বলবো, একটা তো উপকার হচ্ছে। কারণ অনেক পরিবারে আছে যে গর্ভবতী পুত্রবধূর প্রতি সেরকম নজর দেওয়া হয় না, তার খাওয়ার প্রতিই নজর দেওয়া হয় না, এটা ভাবা হয় না যে বৌমা হয়তো পরের বাড়ির মেয়ে, কিন্তু তার গর্ভের সন্তানটা তো এই পরিবারের, তার বৌমাকে উপবাসে রাখলে সেই সন্তানটিও যে উপবাসে থাকবে এই বোধটা কিন্তু তাদের মধ্যে নেই। এগুলো আমার মনে হয় খুব বেশি বেশি মহিলাদের নিয়ে যদি মানে কি বলবো মাঝে মধ্যে যে তাদের একসঙ্গে করে যদি একটা আলোচনা করা যায় সপ্তাহে একদিন, তাহলে তাহলে আমার মনে হয় এগুলো বোঝালে তারা বুঝবে। আর যে কন্যাশ্রী টাকাটা অবশ্য অনেকের কাজে লেগেছে, পাচ্ছে, আবার সবাই যে পড়াশোনার জন্যই নিচ্ছে এমন নয়, হয়তো কন্যাশ্রীর টাকা নিয়ে সে আর পড়লই না, সেটা অন্যভাবে খরচ করে দিল। বা এই যে কন্যাশ্রী এবং 18 বছরের পর বিয়ে হলে সেটার জন্য রূপশ্রী দেয়া হচ্ছে, অনেকে করছে কি কন্যাশ্রীটা নিচ্ছে, নিয়ে তারপরে রূপশ্রীটা নিচ্ছে, নিয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, ওই 50,000 টাকা নিয়ে তারা বিয়ের কাজে লাগাচ্ছে। এই বছর এত পরীক্ষার্থী কম কেন? এটার কারণ মহিলা পরীক্ষার্থী কি এবছর কম? সব মিলিয়ে গড় হিসেব অনুযায়ী তো কম, তো এটার তো একটা কোভিড একটা কারণ। সেই সময় অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছে, অনেক মানে গ্রাম অঞ্চলের ছেলে মেয়ের আছে, মেয়েদের তো তখনই দেখা গেছে যে অনেকে অ্যাবসেন্ট, কেন না তাদের বিয়ে হয়ে গেছে, আর ছেলেরাও পড়াশোনা ছেড়ে দিয়েছে এই জন্যই যে তাদের বাড়ির লোক তাদের কাজে লাগিয়ে দিয়েছে বিভিন্ন।
আমি এই সমাজের পিছিয়ে থাকা পরিবারের মানুষদের কথা বলছি, ওপরতলার নয়। তাদের নিয়ে চিন্তা ভাবনা করার জন্য তাদের বাবা মা আছে, তা যথেষ্ট। তাহলে কি এই যে কন্যাশ্রী এটা তো ঠিকঠাক কাজে লাগছে বলে তো মনে হচ্ছে, মানে কন্যাশ্রী প্রকল্প, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তো সরকার থেকে দিচ্ছে তাদের উচ্চশিক্ষার জন্য, কিন্তু উচ্চশিক্ষা তো তারা কাজে লাগাচ্ছে না। তো আমরা তো হামেশাই পেপারে মানে দেখে থাকি যেরকম বাড়ি করে নিয়েছে টাকা নিয়ে, বা সেই টাকা নিয়ে সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, বাড়ি থেকেই করেছে, এই 2 টাকা পেলে 50,000 বা আরও, হয়তো এখন টাকার অঙ্কটা আমি জানি না, বেড়েছে, সেই টাকাটা নিয়ে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা এই দিকগুলো যদি ঠিকভাবে খোঁজ খবর রাখে আমাদের, মানে কি বলবো, যে ব্লক অফিসার, হ্যাঁ, যিনি পঞ্চায়েত প্রধান, এরা যদি এইগুলো টাকাটা দেওয়ার পরে টাকাটা সঠিক মানে হচ্ছে কি না, কাজে লাগানো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ব্যবহার হচ্ছে কি না, সেটা যদি টাকা দিয়ে দিলাম দায়িত্ব, সেটা করলে হবে না, সে টাকাটা সঠিক ব্যবহার হচ্ছে কি না সেটাও আমার মনে হয় হ্যাঁ করা খুব দরকার আর কি। তাহলে তো অনেকটাই সুযোগ পাবে মেয়েরা, অনেকটা এগিয়ে যেতে পারবে। যদিও হয়তো টাকার অঙ্কটা সেরকম বিরাট কিছু নয়, কিন্তু তবুও তো কিছুটা তো অন্তত সুরাহা হবে। কিন্তু সে টাকাটা যদি অন্যভাবে যদি খরচ করে দেয়া হয়, তাহলে তো মানে মুশকিল ব্যাপার। এই জন্য আমার মনে হয় যে টাকা দেয়া হচ্ছে, সরকার দিচ্ছে ঠিকই, কিন্তু তার সঠিক উপযোগ হচ্ছে কিনা সেটা সরকারের খোঁজ রাখা উচিত। এখনও আমরা যদি দেখতে পাবো যে আমাদের দেশে যে সাক্ষরতার যে রেশিও, তার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষের তুলনায় নারী সাক্ষরতার হার কিন্তু অনেক কম, মানে 21 শতাব্দীতে দাঁড়িয়েও। তো এই বিষয়ে আপনার কি মত? সাক্ষরতার হার, এখানে একটা কথা আমি বলবো, এই যে মানে সাক্ষরতার হারটা তুমি কোথা থেকে পেয়েছো আমি জানি না, অফিসিয়ালি যেটা দেখানো হয় বাস্তবের সঙ্গে তার কিন্তু অনেক ক্ষেত্রে মিল থাকে না। রেশিও কিন্তু দেখা যায় সব ক্ষেত্রে কিন্তু একটু হলেও কম থাকে, পয়েন্ট কম থাকে, সমান নয়। এইটা কেন? সেটা তো থাকেই না, আবার সাক্ষরতার হার যেটা দেখানো হয় সেটাও সঠিক থাকে না। বলা হলো এই জেলার সবাই সাক্ষর, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে সেটা নয়। এবারে সব ক্ষেত্রে তো মেয়েদের ওপর কোপটা আগে পড়ে না। ওই সমস্ত এলাকায় ওই যারা মানে পিছিয়ে থাকা, নিরক্ষর, কুসংস্কারগ্রস্ত যে সমস্ত মানুষ, তারা কিন্তু আজও ছেলেকে প্রাধান্য দেয় বেশি, ছেলের সুযোগটা আগে। সেক্ষেত্রে মেয়েদের সুযোগটা সেভাবে দেয়া হয় না, সেই কারণেই মেয়েদের সাক্ষরতার হার কম। এটা একটা বড় কথা সব ক্ষেত্রেই। এই যে যখন ধরো না কোভিড হলো, কোভিড চলাকালে যখন অনলাইনে ক্লাস হচ্ছে, দেখা যাচ্ছে যে দিদি কলেজে পড়ে, তার ফোনটার খুব বেশি দরকার, কিন্তু সে করতে পারছে না, তার ভাই সে ফোনটি দেবে না, সে ভাই ক্লাস 8-এ পড়ে, যেহেতু সে ছেলে, বাড়িতে বাবা মা সে ছেলের এটাকেই গুরুত্ব দিয়েছে। কিন্তু এটা তো ঠিক নয়। এইভাবে এটা একটা উদাহরণ দিলাম মাত্র, এরকম বহু ক্ষেত্রেই হয়েছে যে মেয়েরা সুযোগটা পরে পায়, যে কারণেই সাক্ষরতার হার কম। মেয়েদের অনেকেই আমরা আগে শুনেছি, এখনও হয়তো তাদের মানসিকতা এরকমই, মেয়েদের লেখাপড়া শিখে কী হবে, সেই তো শ্বশুরবাড়ি গিয়ে হাতা খুন্তি নাড়বে, বাসন মাজবে, ওদের লেখাপড়া শিখে কী হবে। তারপর আর একটা যেটা আমরা বরাবরই জানি যে মানে মাকে বলা হয় যে পরিবারের হোম মিনিস্টার। এবারে সেক্ষেত্রে এবং মাই হচ্ছে একজন সন্তানের প্রথম শিক্ষয়িত্রী। এবার সে মায়ের কাছ থেকে সে কিন্তু জীবনে প্রথম সে পাঠটা সে নেবে। এবার সেক্ষেত্রে মা যদি অশিক্ষিত হয়, বা আর একটা যেটা হচ্ছে যে মা যদি অপুষ্টির শিকার হয়, মায়ের শরীরে যদি ঠিকঠাক পুষ্টি না থাকে, তাহলে সন্তান তো কোনোভাবেই পুষ্টি পাবে না। এবং মা যদি অশিক্ষিত হয়, তাহলে কিন্তু সে ছেলেকেও যেমন মানে ছেলেকেও ঠিকঠাক শিক্ষা দিতে পারবে না, আর ঘরের পরিবেশটাও কিন্তু সে ঠিকঠাক করতে পারবে না। কেন একজন মহিলা সে যদি নিজে শিক্ষিত হয়, বা সে যদি ঠিকঠাক প্রপার যদি এটা পায়, সবসময় যে শিক্ষিত হতে হবে মানে তাকে যে বাইরে চাকরি করতে হবে সেটা তো নয়, কিন্তু কিন্তু সে তার শিক্ষার একটা দরকার হচ্ছে যে সে তার নিজের সন্তানকে সে ঠিকঠাক করে করতে পারবে, হ্যাঁ, এবং পরিবারের পুরো বিষয় বুঝতে ভালো হয়, এবং সেটা সে তার স্বামীকে বা শ্বশুর শাশুড়ি সবাইকে সে ঠিকঠাক করে গাইড করতে পারবে। কিন্তু সেটা তো বাস্তবে হয় না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এটা
আমাদের অমর্ত্য সিং বলেছিলেন যে অমর্ত্য সেন বলেছিলেন যে মেয়েদের ছোট থেকে কর্তৃত্বময়ী এবং ব্যক্তিত্বময়ী করে গড়ে তুলতে হবে, কিন্তু কর্তৃত্ব সংসারে করতে গেলে জানো তো সংসারে সে মহিলার আগেকার দিনে ছিল মাসিমা পিসিমা বিধবারা বাড়িতে খুব মানে প্রতাপের সঙ্গে সংসারের মানে এটা ধরে রেখেছিলেন, তার কথা অমান্য করার কারো ছিল না। এটাও যেমন ছিল, আবার অনেকেও মানে অত্যাচারিত অবহেলিতও ছিলেন, এরকমও ছিল। তো এখনও পরিবারে হয়তো সেই মহিলাটি যদি তার ব্যক্তিত্বের মধ্য দিয়ে সে যদি বাড়ির সবাইকে ঠিকভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, অবশ্য তার জন্য কি করতে হবে জানো, তাকে মানে সেই মহিলাকে পরিবারের সবাইকে তার উপর নির্ভরশীল করে তুলতে হবে। সেটা করতে হলে কি করতে হবে, প্রত্যেকের দিকে সঠিকভাবে নজর রাখা, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা, এইগুলো তখন ধীরে ধীরে সেই মানুষটা ওর ওপরে নির্ভরশীল হয়ে উঠবে। তো এটা যদি সেই মহিলা করতে পারে তাহলে কিন্তু সে পরিবারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। তার ছেলেকে, তার জন্য তার শিক্ষারও প্রয়োজন। শিক্ষা মানে তো আর শুধু পুঁথিগত বিদ্যা নয়, সমস্ত তার আচার আচরণ, তার কি বলবো, তার আরও উদার মনের হতে হবে, হ্যাঁ, সবাইকে নিয়ে থাকার একটা, এগুলো সব পরিবার থেকেই আসে, যে সবাইকে নিয়ে বাঁচা, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আচরণ করা, এই জিনিসগুলো কিন্তু মা প্রথম শেখায়, মায়ের কাছ থেকে তার সন্তানরা শেখে। এবারে হয় কি, যদি পরিবারের ছেলেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আর মেয়েকে কম, সেটা কিন্তু মাই অনেক ক্ষেত্রে করে থাকে। মা ছেলেকে ভালো খাবারটা ছেলের জন্য তুলে রাখে, এটা কিন্তু কেউ বলতে আসে না মাকে। মাই কিন্তু ছোটোর থেকে এই বৈষম্যটা তৈরি করে সন্তানের মধ্যে, কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে, ভালো খাবারটা, ভালো জিনিসটা ছেলের জন্য, এটা তোর দাদা খাবে, এটা তোর ভাইয়ের জন্য। কিন্তু মেয়েটির কিছু চাওয়ার সেরকমভাবে অধিকার থাকে না, যেটা থাকে সেটাই তাকে খেতে হয়, এই রকম। তো এই যে বৈষম্যটা তৈরি করে দেয় না মা, পরবর্তীকালে এটাই বুমেরাং হয়ে ফিরে আসে। সেই ছেলে কিন্তু একদিন সে মায়ের ওপরেও প্রভুত্ব ফলায়। শহরের মানে মহিলারাও কিন্তু দেখা যাচ্ছে তারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো খুব শিক্ষিত পরিবারে তাদের বিয়ে হয়েছে, শিক্ষিত অভিজাত পরিবারে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু তারা যে ডোমেস্টিক ভায়োলেন্স যে বিষয়টা তার কিন্তু তারা শিকার হচ্ছে। এবং এই বিষয়ে হ্যাঁ, এটা হচ্ছে, আবার এটার অনেক মিথ্যে অভিযোগও হয়, আবার অনেক সময় হয় শহরাঞ্চলেও হয়, গ্রামাঞ্চলেও হয়। শহরাঞ্চলে একটা কথা আছে যে এসব ক্ষেত্রে অতিরিক্ত বুদ্ধিমান যারা, তারা কিন্তু একটু অত্যাচারের এটা তাদের আবার একটু অন্যরকম হয়ে থাকে আর কি। হ্যাঁ, মানে খুব নিখুঁতভাবে আইন বাঁচিয়ে 498 বোধহয় হ্যাঁ অপব্যবহার করছে। অপব্যবহার হচ্ছিল খুবই, যখন ওটা জামিন অযোগ্য ছিল আর কি, মানে কমপ্লেন করলেই থানাতে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হতো এবং তার 3 মাস জামিন পাওয়া যেত না। অতএব সে যদি সরকারি চাকরি করতো তাহলে তো সাসপেন্ড হয়ে যেত, এই রকম এটার অপব্যবহার করতো। এমনও হয়েছে, আমি দেখেছি যে বাবা মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে ভয়ে। এমনও আমি দেখেছি আলিপুর কোর্টে যে অন্ধ 2 ননদ এবং 75 বছরের শাশুড়ির বিরুদ্ধে সে অভিযোগ এনেছে যে বৌমা 1 বছর আগে ওই বাড়ি ছেড়ে চলে গেছে এবং মামলা চলছে। সে এতদিন পরে সে করেছে যে সেই সময় নাকি তার উপর অত্যাচার করেছে, এরকম এটাও হয়। তো এই যে পারিবারিক নির্যাতন যেটা, এটা 2005-এ যে আইনটা হয়েছে, সেই আইনে বলা হয়েছে এই আইনে কিন্তু মেয়েদের কোনোভাবে অপরাধী করা যাবে না, কিন্তু মেয়েরা সবসময়ই অভিযোগ জানাতে পারবে, সে বাড়ির পরিচারিকা হোক, অবিবাহিতা বোন বা দিদি হোক, মা হোক, স্ত্রী। এবারে এই আইনটা না আমার ঠিক বোধগম্য হয় না, এটাকে আমি ঠিক সমর্থন করতে পারি না। কারণ বাড়িতে কিন্তু অশান্তিটা লাগে মহিলাদের মধ্যে, শাশুড়ি বৌমা বা ননদ বৌদি এই রকম। সেখানে কিন্তু বাড়ির যে পুরুষটি, তার অবস্থাটা হয়ে যায় একেবারে কি বলবো, হ্যাঁ, দুদিকেই কাটে। সে যদি মায়ের পক্ষে যায়, বউ যাবে কমপ্লেন করতে যে আমার স্বামী আমার উপরে অত্যাচার করেছে, আর যদি স্ত্রীর বউর পক্ষে যায় তখন মা বা দিদি, হ্যাঁ ভুলে গেছে, বা দিদিটি বোন হলে তারা আবার থানায় যাবে যে এরকম করে আমার উপরে আমার দাদা বা ভাই অত্যাচার চালাচ্ছে। এই আইনটাকে আমি ঠিক করতে পারি না। বাড়িতে সাধারণত যে নির্যাতনগুলো হয় সেখানে মহিলাদের একটা বড় ভূমিকা থাকে। মহিলারা যদি মহিলাদের পাশে থাকে তাহলে তো এই ধরনের নির্যাতন হতোই না। এমন কখনো শুনেছো যে শাশুড়ি
বৌমাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করেছে স্বামী বা শ্বশুরের, এরকম কিন্তু শোনা যায় না। কিন্তু এরকমটাই হওয়া উচিত। আমি যদি মহিলা হয়ে একজন মহিলা, সে বৌমা কি সে কে সেটা বড় কথা নয়, সে একজন মহিলা, আমি একজন মহিলা। অতএব যদি এখানে আইনের ক্ষেত্রে এভাবে বলা হয় যে এটা শুধু পুরুষদেরই বিরুদ্ধেই কমপ্লেন করা যাবে, মেয়েদের বিরুদ্ধে করা যাবে না, তাহলে মেয়েদেরও তো এটা এরকমই হওয়া উচিত যে আমরা মেয়ে হিসেবেই তাকে দেখব, তার পাশে দাঁড়াবো, আমি শাশুড়ি কি বৌমা সেটা দেখব না। সেটা কিন্তু হয় না আর কি। আর একটা প্রশ্ন আমি করছি, সেটা হচ্ছে যে নারী স্বাধীনতা, এই নারী স্বাধীনতা নিয়ে আবার অনেকের মধ্যে একটু রয়েছে, মানে কিন্তু রয়েছে, অনেকে আবার নারী স্বাধীনতা বিষয়টা ঠিক পছন্দ করে না। হ্যাঁ, যে মানে নারী স্বাধীনতার নামে স্বাধীনতার মানে কি বলবো অপব্যবহার হচ্ছে, অপচয় হচ্ছে। তো এই বিষয়ে তোমার? এটা আমি অনেক দিন আগেও আমি বলেছিলাম একটি অনুষ্ঠানে, আনন্দবাজারে সেটা প্রকাশিত হয়েছিল, যে স্বাধীনতা স্বেচ্ছাচারিতা এক জিনিস নয়। মানুষকে, বা যদি মহিলাদের কথা বলো, সেই মহিলাকে নিজেকে বুঝতে হবে কোথায় তাকে থামতে হবে, থামতে জানতে হবে। থামতে যদি সে না জানে তাহলে তো সেটা মানে কখন স্বাধীনতা থেকে স্বেচ্ছাচারিতায় চলে গেছে সেটা সে বুঝবে না। অতএব এই নারী স্বাধীনতা তো সে মানুষ হিসেবে সে স্বাধীনতা পেতেই পারে, সে তো পাওয়ার কি বলবো হকদার। একজন পুরুষের যেমন থাকা দরকার, একজন নারীরও স্বাধীনতা থাকবে, এটাই। তবে ওই একটা কথা যে স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা কিন্তু এক জিনিস নয়। স্বাধীনতার নামে যদি তুমি স্বেচ্ছাচার করে বেড়াও তাহলে তো সেটা তো সমর্থনযোগ্য নয় না। এটাই হচ্ছে কথা আর কি। তাকে জানতে হবে কোথায় থামতে হবে, এবং কতটা, এই যে বলা হয় মানিয়ে নিতে, কতটা সে মানিয়ে নেবে সেটাও তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি সিভিল কোর্টে যাই, সেখানে কিন্তু মানে ডিভোর্সের যে মামলা সেটা কিন্তু এখন সবচাইতে বেশি, এবং এখন ডিভোর্সের রেট কিন্তু মানে সেটা কিন্তু আগের চাইতে অনেক মানে ব্যাপক হারে বেড়ে গেছে। মানে এখন এরকম হচ্ছে যে হয়তো বিয়ে হচ্ছে 3 মাস 4 মাস বাদে হয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে, বা একটা সামান্য কোনো একটা কারণ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, তারা সেপারেশনে চলে যাচ্ছে বা ডিভোর্সের কেস করছে, যেটা হয়তো আগে মানে আমাদের মা বাবার সময় বা অতীতে আমরা একটু মানে তারা চিন্তা করতে পারতো না, কিন্তু এখন এটা দেখা যাচ্ছে মানে ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। তো এই বিষয়ে দেখো, সময়ের সঙ্গে তো অনেক কিছু বদলায়, অনেক কিছু বদলেছে। আগে যখন আমাদের যৌথ পরিবার ছিল তখন কি হতো, বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম অশান্তি হতো, মনোমালিন্য হতো, তারা পরিবারের যারা বয়স্ক মানুষ তারা কিন্তু সেটা মিটিয়ে দিতেন। তার জন্য উকিলের কাছে দৌড়াতে হতো না, সেখানেই কিন্তু বাড়ির মধ্যেই সেটা হয়ে যেত। কিন্তু এখন তো সমস্ত ছোট পরিবার হয়ে গেছে, ছোট পরিবার। হ্যাঁ, এখানে কিন্তু তাদের বলার বা বোঝাবার মতো কেউ থাকে না, প্রথমত। দ্বিতীয়ত, ওই যে বললে স্বাধীনতা, অনেক মহিলাই মানে তার স্বাধীন চেতা, তার মনোভাব, হয়তো সংসারে দুটো জিনিস সমান হলে কিন্তু হয় না, একটা ছোট একটা বড়, বা একটা নিচু একটা উঁচু হতেই হয়। একটা মোটা জিনিসকে একটা মোটা জিনিস দিয়ে তুমি বাঁধতে পারবে না, সেটা বাঁধতে হলে একটা সরু দড়ি চাই। ঠিক সেই রকম তুমি যে কোনো জিনিস, একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস জোড়া লাগাতে যাবে যখন, তুমি দেখবে একটা মুখ ছোট একটা বড়। তার মানে কি, যে সংসারটাও কিন্তু সেরকম, দুজনকে সময় বিশেষে কিন্তু দুজনকেই, কখনো স্বামীকে কখনো স্ত্রীকে কিন্তু মানিয়ে নিতে হবে, তাহলে অনেকটাই মানে সংসারগুলো এভাবে ভেঙে যাবে না। আর এতে তো ক্ষতি হয় সব থেকে তার সন্তানদের। সেই সন্তানরা সন্তানের মুখ চেয়ে অন্তত দুজনেরই বোঝা উচিত। স্ত্রী শুধু মানিয়ে যাবে সব সময়, সারা জীবন সব কিছু মেনে নিয়ে যাবে, তা তো হয় না। তো সন্তানটা যখন দুজনেরই সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করে কোনো যদি ভুল বোঝাবুঝি হয়, সেখানে সেটা মিটিয়ে ফেলাটা আমার মনে হয় মানে খুব কাজের কথা হবে, বা সেটাই ঠিক হবে। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম না হলে তো নষ্ট হয়ে যাবে না। অনেক সময় হয়তো কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য তা মানে সেই মাকেই দায়ী করা হয়, তার উপর। এখন অনেক জায়গাতেই আছে, এখন কন্যা সন্তান তাদের পরিবারে কাম্য নয়, কন্যা ভ্রূণ হত্যা সেটাও কিন্তু এখনও যে হচ্ছে না তা অনেক জায়গায়। হ্যাঁ, সেটা মানে নারী পুরুষের আনুপাতিক হারটা দেখলে বোঝা যাবে, হয়তো কিছু কমেছে কিন্তু হচ্ছে এখনো।
তো এই ক্ষেত্রে কিন্তু যেখানে মা কোনোভাবেই দায়ী নয়, সেই মাকে দায়ী করা হয়, সে মায়ের ওপর নির্যাতন চালানো হয়, অনেক সময় ছেলের দ্বিতীয় বিয়ে দেওয়া হয়, এই জিনিসগুলো হয়ে থাকে। এখনও নারীরা মানে পুরুষের তুলনায় অনেক বেশি নির্যাতনের শিকার, অনেক বেশি পুরুষ মানে পরনির্ভর, হ্যাঁ, তাদের সেই পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতেই পারি যে এর জন্য মেয়েদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য তাদেরকে নিজেদেরকে লেখাপড়া শিখতে হবে, স্বনির্ভরশীল হতে হবে এবং মানে আর্থিকভাবে তাদেরকে মানে স্বাধীন হতে হবে। এটাই আমি ভেবে পাই না যে কেন মানে নারী অর্ধেক আকাশ, সে অর্ধেক আকাশকে যদি আমি অন্ধকারে ঢেকে রাখি তাহলে কি পুরো পৃথিবীটা কি আর আলোকিত হবে? কখনোই হবে না। অতএব অর্ধেক মানে নারী অর্ধেক সংখ্যার, হ্যাঁ, মোট জনসংখ্যার অর্ধেক নারী, সে অর্ধেক নারীকে যদি পঙ্গু করে রেখে দেওয়া হয়, তাদেরকে যদি কোনো কিছু করতে না দেওয়া হয় বা তারা যদি কোনো কিছু না করে, আমার মনে হয় সেই সমাজ বা সেই রাষ্ট্রের উন্নয়ন কিন্তু ঠিক সঠিকভাবে হওয়া সম্ভব নয়। কারণ আমি তো বিদেশে দেখেছি, আমাদের দেশের মানুষের মানসিকতা অন্যরকম। এখানে যদি স্ত্রী চাকরি করে, স্বামী না করে, তাকে বলবে তুই বইয়ের রোজগারে খাচ্ছিস, এই তুই তোর বউ চাকরি করছে, তুই বাচ্চা লালন পালন করছিস, বাচ্চা ন্যাপি বদলাচ্ছিস, এই ধরনের। কিন্তু বিদেশে এই জিনিসটা নেই। বিদেশে এরকম অনেক আছে যে স্ত্রী চাকরি করছে, স্বামী বাড়িতে বাচ্চা সামলাচ্ছে, আর কোনো কাজকেই তারা ছোট বলে মনে করে না। মেয়েরা সব ধরনের কাজ করছে, পুরুষরাও সব ধরনের কাজ করছে। ওগুলো তো আমরা আগে মানে বিভিন্ন ছোটোবেলায় গল্পের বইয়ে টয়ে পড়েছি, এতে যে এরকম বড়লোক বাড়ির ছেলেরা অন্যের বাগান পরিষ্কার করে দিচ্ছে পকেট মানির জন্য, কিন্তু ওটা বাস্তবেই ঘটে। তবে আমার মনে হয় যে সবাই যে চাকরি পাবে, চাকরি করবে তা তো নয়। এর চাকরি, সরকারি চাকরি বা বেসরকারি চাকরির বাইরেও মানুষের অনেক কিছু প্রয়োজন আছে, সেই প্রয়োজনের জিনিসগুলো বানানো, সেইগুলো তৈরি করা, সেগুলো। এখানে আর একটা কথা বলছি যে স্বনির্ভর গোষ্ঠী যেটা হয়েছে মহিলাদের, সেই স্বনির্ভর গোষ্ঠী সেটার মানে ওটা মেয়েদেরকে কতটা মানে আর্থসামাজিকভাবে তাদেরকে প্রতিষ্ঠা দিচ্ছে বলে আপনার মনে হয়? না, দিচ্ছে, সমাজে এবং পরিবারেও দিচ্ছে। ওই যেগুলো গড়ে উঠেছে স্বসহায়ক গোষ্ঠী, তারা তো বিভিন্ন ধরনের কাজ করে, তারা একটা গ্রুপ তৈরি করে, তারা টাকা একটা রোজ কিছু টাকা জমা রাখে, সেই টাকাটা আবার ব্যাংকে করে, ব্যাংক থেকে লোন পায়, লোন পেয়ে তারা মানে সবাই মিলে কোনো কাজ করে। হয়তো ধরো সবাই মিলে আচার তৈরি করছে, বা সবাই মিলে কোনো পুকুর একটা লিজ নিয়ে সেখানে মাছ চাষ করছে, কোনো জমি নিয়ে তারা সবজি চাষ করছে, বা কেউ আবার এককভাবেও কেউ মুড়ি ভাজছে, কেউ ছাগল চাষ করছে, কেউ গরু চাষ করছে। এই ধরনের কাজগুলো ওরা করে ওরা আর অনেকটা সাবসিডি পায় ওরা এই কাজের জন্য ব্যাংক থেকে। তাতে তো কিছুটা উন্নতি হয়েছে, এবং এই যে ওরা ইনকাম করছে তো কিছু, যার ফলে হচ্ছে কি তাদের পরিবারে তাদের মত প্রকাশের একটা অধিকার জন্মেছে। যেহেতু সে একটা কিছু দিচ্ছে পরিবারে, সেই জন্য তার কথা তারা শুনতে বাধ্য। এবং যারা বাড়ির বাইরে কোনো দিন বেরোয়নি, যারা বাড়ির পুরুষদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারতো না, তারা এখন ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে, অন্য স্টাফদের সঙ্গে তাদের যে সেই জড়তাটা সেটা কেটে গেছে, কিন্তু তারা বাইরের মানুষের সঙ্গে কথাবার্তা বলছে, নিজেদের সুযোগ সুবিধার কথা বলছে। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ, তুমি অনেক কিছু তোমার কাছে জানতে পারলাম। আজকে আমরা এসেছিলাম আমাদের শহরের একজন বিশিষ্ট লেখিকা, সমাজসেবী এবং নারী আন্দোলনের প্রথম সারি নেত্রী, সমাজসেবী নয় কিন্তু আমি সমাজকর্মী, আচ্ছা সমাজকর্মী রোশনাদির বাড়িতে উনি এই নারী আন্দোলন নিয়ে অনেক কিছু বললেন, আমরা অনেক কিছু জানতেও পারলাম। আজকে এই পর্যন্তই।